সবাইকে স্বাগতম আজকের বাংলা ইংলিশ ফুল কোর্সে 2025 এর যে ব্যাচটা রয়েছে সেটার একটা প্রোমো ভিডিও ক্লাসে তোমাদের সাথে আছি আমি তোমাদের তাশফিক ভাইয়া ইংলিশ ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। তাহলে আজকে আমরা জানবো কিছু কথাবার্তা বলবো তোমাদের সাথে ইংলিশের যে টপিকসগুলো রয়েছে এইচএসসির মধ্যে, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটু আলাপ আলোচনা করব। তারপরে তোমাদেরকে একটু জানাবো যে আমাদের কোর্সটা আসলে কিভাবে সাজানো হয়েছে এবং আমাদের কোর্সগুলোতে কিভাবে তোমাদেরকে পড়ানো হবে। চলো তাহলে আজকের প্রোমো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করতে চাই রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। তো রাইট ফর্মস অফ ভার্বস এই ব্যাপারটা কিভাবে কাজ করে, তোমাদের একটা টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, তোমাদের এইচএসসির একটা টপিক এটা। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বস সবসময় পড়ে আসছি এবং দাগিয়েও আসছি এবং লিখেও আসছি, কিন্তু আমরা কি জানি যে রাইট ফর্ম অফ ভার্বস কী জিনিস? আমি একেবারে বেসিক থেকে যেতে চাই সব কিছুর। তো রাইট ফর্ম অফ ভার্বসটা হচ্ছে আসলে তোমাদের যে ভার্ব বসাতে হয় সেটার রাইট ফর্মটা কী হবে। তো রাইট ফর্ম অফ ভার্বস অনেক ধরনের হতে পারে। কীরকম ধরনের হতে পারে? ধরো আমি যদি বলি টেন্স অনুযায়ী হতে পারে। অবশ্যই টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এই রাইট ফর্ম অফ ভার্বসে। তাহলে আমি যদি তোমাদেরকে এই বিষয়ে একটু আলাপ করতে চাই, তাহলে রাইট ফর্ম অফ ভার্বস করার ক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে টেন্স আমার ঠিক আছে কিনা, বা টেন্স নিয়ে আমি সম্পূর্ণভাবে অ্যাওয়্যার কিনা। তাহলে টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে রাইট ফর্ম অফ ভার্বসে, ঠিক আছে? তাহলে আমার টেন্সের সবগুলা টেন্স আমাকে অবশ্যই এবং অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। পরবর্তীতে যেই জিনিসটা আসে সেটা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের অ্যাগ্রিমেন্টটা। এই সাবজেক্টের সাথে ভার্বের অ্যাগ্রিমেন্টটা অনেকটাই টেন্সের সাথে রিলেটেড। তার মানে এই রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই জিনিসটাও রিলেটেড। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে আমার টেন্স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে তোমার যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে তোমার কিছু রুল বেসড রাইট ফর্ম অফ ভার্বস আছে। তাহলে আমাকে এই তিনটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে রুল বেসড রাইট ফর্ম অফ ভার্বস, তার মানে কিছু রুল আমাকে জানতে হবে। এরপরে আমাকে টেন্সটা মাথায় রাখতে হবে। এরপরে আমাকে সাবজেক্টের সাথে মিল করে এই রাইট ফর্ম অফ ভার্বসগুলো বসাতে হবে। এগুলো খুবই বেসিক আইডিয়া, জাস্ট জানার জন্য তোমাদেরকে বললাম। তাহলে আজকে আমরা দেখব একটা রুল বেসড রাইট ফর্ম অফ ভার্বস কীভাবে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। আরেকটা দেখব টেন্সের একটা রাইট ফর্ম অফ ভার্বস, মানে টেন্সকে বেস করে যে রাইট ফর্ম অফ ভার্বসগুলো হয় তার মধ্যে একটা দেখব। তাহলে চলো দেখা যাক আমাদের হচ্ছে একটা রুল বেসড রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে এটাকে যদি আমি নাম্বার 1 দিয়ে দিই, আমরা এখন শিখব এ মেনি, এ মেনি আর মেনি এ, এই তিনটা জিনিসের ডিফারেন্সটা শিখব। তো ভাইয়া এবং আপুরা, আমি যখন ক্লাস নিতে যাই, যে কোনো ধরনের ক্লাস অফলাইন কিংবা অনলাইন, তখন আমি একটা প্রশ্ন সবসময় করি স্টুডেন্টদেরকে। সেই প্রশ্নটা হচ্ছে তোমরা কি বলতে পারো যে মেনি আর এ মেনির মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নটা আমি সবসময় করে থাকি। সো মেনি আর এ মেনির মধ্যে পার্থক্য কি? তোমার মনেই হতে পারে যে মেনি আর এ মেনি, যেহেতু হচ্ছে মেনির আগে একটা এ বসছে, তার মানে নিশ্চয়ই মেনি আর এ মেনির মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। এটা তোমাদের মনে হতেই পারে। তো চলো লিখে ফেলা যাক এই জিনিসটা। মেনি ভার্সেস এ মেনি। খেয়াল করে দেখো, মেনি নিয়ে কিন্তু আরেকটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা হচ্ছে মেনি এ। তার মানে তিনটা জিনিস আমাকে দিয়ে দিছে। একটা হচ্ছে মেনি, একটা হচ্ছে এ মেনি, আর একটা হচ্ছে মেনি। তো এখন এই তিনটা জিনিসের মধ্যে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এই তিনটা জিনিসের মধ্যে আমাকে ভার্ব বসাতে হবে। মনে রাখতে হবে যে মেনি এবং এ মেনি, মনেই হতে পারে এটা আগে আসে, এই জন্য দুইটা আলাদা। এবং আমি যখন প্রশ্ন করি স্টুডেন্টদেরকে, তো তোমাদেরকে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, তখন তারা সবাই উত্তর দেয় ভাইয়া মেনি মানে হচ্ছে অনেক, আর এ মেনি মানে হচ্ছে অনেকের মধ্যে কিছু অংশ, এরকম কিছু, মানে তারা আবোল তাবোল উত্তর দিয়ে থাকে। তো আসলে ব্যাপারটা এরকম হবে না। ব্যাপারটা যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, একটু দেখাই তোমাদেরকে, যে মেনি আর এ মেনির মধ্যে আসলে কোনো পার্থক্যই নেই। ঠিক আছে? এটা তোমার মাথায় রাখতেই হবে যে মেনি ইকুয়াল টু এ মেনি,
মানে মেনি যা এ মেনিও ঠিক তাই, কোনো পার্থক্য নেই। তাহলে যেহেতু কোনো পার্থক্য নাই সেহেতু আমার মাথায় রাখতে হবে যে মেনি মানে তো আমরা সবাই জানি, মেনি মানে আমরা জানি না এমন কেউ তো নয়। মেনি মানে কি? মেনি মানে হচ্ছে অনেক। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যেহেতু মেনি ইকুয়াল টু এ মেনি, তার মানে মেনি মানে অনেক, তাহলে এ মেনি মানেও হচ্ছে অনেক। সো আমি এখন লিখে ফেলবো মেনি মানে ইকুয়াল টু এ মেনি ইকুয়াল টু অনেক। তার মানে মেনি মানেও অনেক, এ মেনি মানেও অনেক। তাহলে তোমাদের কমন সেন্স থেকে বলো যে মেনি মানে অনেক, এ মেনি মানে অনেক, তাহলে নাউনটা কি হওয়া উচিত? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নাউনটা হওয়া উচিত প্লুরাল। তাহলে ভার্বটা কি হওয়া উচিত বলো তো ভাইয়া এবং আপুরা? অবশ্যই ভার্বটাও প্লুরাল হওয়া উচিত, কারণ অনেক যেহেতু নাউনটাও প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। চলো আমরা দিয়ে দিই, নাউনটাও প্লুরাল দিয়ে দিই, ভার্বটাও প্লুরাল দিয়ে দিই, খুবই ইজি থিং। তাহলে আমরা যখন এক্সাম্পল লিখবো তাহলে লিখে ফেলবো মেনি বয়েজ আর প্রেজেন্ট, মেনি বয়েজ আর প্রেজেন্ট। ইন দ্য সেম ওয়ে আমি লিখব এ মেনি বয়েজ আর প্রেজেন্ট। হলো? দেখো তো, সেম, দুটা সেম, মেনি আর এ মেনি দুটা সেম। সো মেনি বয়েজ আর প্রেজেন্ট, এ মেনি বয়েজ আর প্রেজেন্ট, দুটার মানে হচ্ছে অনেক বালকেরা উপস্থিত ছিল। নাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। এবার আসা যাক মেনি এ নিয়ে। আমাদের যে আরেকটা বাকি রয়ে গেছে না, ওটা হচ্ছে মেনি এ। সো এই জিনিসটা কি? এই জিনিসটা সবসময় তোমরা এ মিনির সাথে গুলায় ফেলো। এই জিনিসটা এ মিনির সাথে গোলানো যাবে না, মিক্স করা যাবে না। দেখো দুটা খুবই আলাদা জিনিস, একটু খেয়াল করলেই বুঝতে পারবা। মেনি এ, তুমি হয়তো বাংলা পড়েছো, অবশ্যই তোমরা সবাই বাংলা পড়েছো। সো মেনি এ, মেনি এ মানে হচ্ছে অনেকের মধ্যে একজন। খেয়াল করো, অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে একজন বলি আগে এ মেনি বসছে তারপরে এ বসছে, তার মানে কি অনেক আগে বসছে তারপরে একজন বসছে, তার মানে কি অনেকের মধ্যেই একজন, অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে একজন। এই ব্যাপারটাকে আমরা এক কথায় যদি প্রকাশ করি তখন আমরা বলি অন্যতম। কি বলি? আমরা অবশ্যই বলি অন্যতম। অন্যতম মানে কি? অন্যতম মানে এখানে আছে মানুষ কয়জন? একজন। তাহলে তোমাদের কমন সেন্স থেকে বলো তো ভাই এবং আপুরা, যে একজন যদি মানুষ থাকে নাউনটা কি হওয়া উচিত? সিঙ্গুলার হওয়া উচিত। সো ভার্বটা কি হওয়া উচিত? নাউনটা হওয়া উচিত সিঙ্গুলার, ভার্বটা কি হওয়া উচিত? সিঙ্গুলার, তাই না? অবশ্যই তাই। তাহলে আমরা এখন লিখে ফেলবো মেনি এ বয় ইজ প্রেজেন্ট। দেখো মেনি আ বয় ইজ প্রেজেন্ট, হয়ে গেল না ব্যাপারটা? মেনি আ বয় ইজ প্রেজেন্ট। তাহলে নাউনটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, কারণ এখানে মানুষ কয়জন? এখানে মানুষ একজন, বা অন্যতম বুঝাইছে, এজন্য মানুষ একজন। যদি এই কনসেপ্টটা বুঝতে পেরে থাকো, তারপরে আমরা চলে যাব হচ্ছে এইখানে আরেকটা টেন্সের ভার্ব দেখার জন্য। তাহলে এবার আমরা একটা টেন্সের ভার্ব নিয়ে আলোচনা করব, বা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো ছোটকাল থেকে পড়ে এসেছো রেগুলারলি, অলওয়েজ, এভরিডে। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিই। এটা আমরা সবাই পড়ে আসছি ছোটকাল থেকে, এবং অবশ্যই ঘটনাটা সত্য। আমি যখন অলওয়েজ, এভরিডে, রেগুলারলি, সামটাইমস এই ধরনের কিছু ওয়ার্ড ব্যবহার করব তখন অবশ্যই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এটা খুব সত্য কথা। কিন্তু এখানের মধ্যে কোনো অ্যানোমালি হতে পারে? অবশ্যই হতে পারে। কীরকম হতে পারে? অবশ্যই এটার একটা এক্সেপশন আছে। এই এক্সেপশনটা আমরা ব্যবহার করে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে। তখন কীরকম হয় ব্যাপারটা? লেটস সে ফর এক্সাম্পল, অলওয়েজ আমরা সবসময়ই কিসের সাথে ব্যবহার করছি? আমরা অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে ব্যবহার করতেছি, বা সিম্পল প্রেজেন্ট লিখে রাখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট। দেখা যাক, আই অলওয়েজ গো টু ওয়ার্ক বাই আ কার, আই অলওয়েজ ডু মাই হোমওয়ার্ক। এই যে দেখা যাচ্ছে অলওয়েজ গো এবং অলওয়েজ ডু, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হচ্ছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিটই ব্যবহার করা হচ্ছে কিসের সাথে? অলওয়েজের সাথে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে অলওয়েজ কি কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে ব্যবহার হতে পারে? আর হলেই বা ব্যাপারটা কেমন হয়? কখনো তো শুনিই নাই আমরা যে নর্মালি কি কন্টিনিউয়াসের সাথে ব্যবহৃত হতে পারে কিনা। অবশ্যই পারে, এবং তখন ব্যাপারটা একটা এক্সেপশন বুঝায়, কিংবা কোনো একটা অ্যানোমালি বুঝায়। ব্যাপারটা কীরকম? ধরা যাক তোমরা যেটা করো নর্মালি, সেটা হচ্ছে অনেক বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করো, সামটাইমস অনেক বেশি ফোন টোন চালাও। তো তখন তোমার মা বাবা এসে বলে যে কী রে, সারাক্ষণ ফোন চালাচ্ছিস কেন? এটা তো ঠিক না।
বা এটা কি ধরনের কথা, ফোনের ভিতরেই ঢুকে যা, এই টাইপের কথাবার্তা মা বাবারা বলে থাকেন। তো এই যে তুমি যেটা বেশি করতেছো, যেটা নর্মাল না, সাধারণত একটা স্টুডেন্টের এত বেশি ফোন চালানো নর্মাল না। তো এই যে নর্মালের মানে বেশি, মোর অফেন দেন নর্মাল, আমরা যখন বুঝাই মোর অফেন দেন নর্মাল, মোর অফেন দেন নর্মাল, যেটা কিনা নর্মাল না, অ্যাবনর্মালে চলে যায় ব্যাপার, তখন আমরা অলওয়েজ ব্যবহার করি কিসের সাথে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে। অলওয়েজ ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে। এই জিনিসটা আমরা আজকে শিখলাম। যেমন হচ্ছে, খেয়াল করে দেখা, আমি একটা উদাহরণ দিছি, ইউ আর অলওয়েজ স্ক্রলিং ফেসবুক, ইউ শুড ডু সামথিং মোর প্রোডাক্টিভ। সো ইউ আর অলওয়েজ স্ক্রলিং ফেসবুক, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করেছি কিসের সাথে? অলওয়েজের সাথে। সো এই যে ব্যাপারটা করেছি, এটা কেন করেছি? কারণ হচ্ছে এটা মোর অফেন দ্যান নর্মাল, অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। তুমি অনেক বেশি ফেসবুক ইউজ করো, যেটা কিনা আসলে মোর অফেন দ্যান নর্মাল, অ্যাবনর্মাল। এইরকম ফেসবুক ইউজ করো, এই জন্য হচ্ছে এটা মোর অফেন দেন নর্মাল, এই জন্য এটা হচ্ছে অলওয়েজ পড়ছে কিসের সাথে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে। আরেকটা দেখো, আই এম অলওয়েজ লুজিং থিংস, আই এম অলওয়েজ লুজিং থিংস, আই শুড বি মোর কেয়ারফুল। লেটস সে ফর এক্সাম্পল, আমি সবসময় জিনিস হারাতে থাকি। এই যে সবসময় জিনিস হারাতে থাকি, এই কথাটা বলার জন্য, এটা তো অবশ্যই নর্মাল না। কেউ যদি সবসময় জিনিস হারায়, ব্যাপারটা কি নর্মাল? অবশ্যই নর্মাল না। তাহলে এটা আমি বলবো আই এম অলওয়েজ লুজিং থিংস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে আমি অলওয়েজ ব্যবহার করছি কখন? যখন হচ্ছে আমি বুঝাবো মোর অফেন দেন নর্মাল। এই যে আমরা দুটা নিয়ম শিখলাম, এই দুটা নিয়ম বা দেখলাম, এই দুটা নিয়মই হচ্ছে হয়তো খুব সহজ, বিশেষ করে প্রথমটা মেনি, এ মেনি, আর হচ্ছে মেনি এ, খুবই সহজ, কিন্তু আমাদের মাথায় মনে থাকে না। বিশেষ করে মেনি আর এ মেনি যে সেম, এটাও মনে থাকে না। আবার মেনি এ অনেকের মধ্যে একজন বা একজন বোঝাচ্ছে, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এরকম বোঝাচ্ছে, এটাও আমাদের অনেক সময় আমরা মাথা থেকে ছুটে যায়। কিন্তু এই যে এক্সপ্লেনেশনটা দিলাম, আমার মনে হয় যে তোমাদের এই এক্সপ্লেনেশনটা যদি তোমার মাথায় থাকে, তোমার এই জিনিসটা অবশ্যই সব সময় মনে থাকবে। এবং পরবর্তী যে নিয়মটা দেখলাম, এটাও আরেকটা মজার নিয়ম। টেন্সের অনেক রকম যে অ্যানোমালি হতে পারে বা কিছু অ্যানোমালি হতে পারে, যেটা কিনা তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তোমার জানার জন্য গুরুত্বপূর্ণ, এইগুলা তুমি যদি মনে করো যে হচ্ছে হ্যাঁ, এই জিনিসগুলো আমার জানা দরকার বা এই রকম আরও কিছু টেকনিক আমার শেখা দরকার, অবশ্যই এবং অবশ্যই তোমার ভর্তি হতে হবে এই আমাদের বাংলা ইংলিশ ফুল কোর্সে এইটাতে। যখন তুমি ভর্তি হবে, তখন আমরা যখন ক্লাস নেব, তখন তোমরা এই ধরনের আরও মজার মজার অনেক গ্রামাটিক্যাল নিয়ম জানতে পারবে। এখন দেখো, তাহলে তোমরা আমাদের এই কোর্সে কি কি পাচ্ছ? এই কোর্স বিবরণীতে লেখা আছে আমাদের সাথে থাকলে তোমরা কি কি পাচ্ছ। খেয়াল করো, লেকচার ক্লাস পাবা 84টা, প্রতিদিন ডাবল লেকচার। তার মানে তুমি বাংলা এবং ইংলিশের 84টা ক্লাস পাচ্ছ, প্রত্যেকটা দিন তুমি ডাবল লেকচার পাচ্ছ। সেখানে ইংলিশ ফার্স্ট পেপারও থাকবে, ইংলিশ সেকেন্ড পেপারও থাকবে। তারপরে খেয়াল করো, ডেইলি এক্সাম থাকবে 60 সেট, মান্থলি এক্সাম থাকবে 12 সেট, মানে 12 সেট তুমি মান্থলি এক্সাম পাবা। পেপার ফাইনাল এক্সাম 6 সেট, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ। তোমার পূর্ণ প্রস্তুতি হয়েছে কিনা সেটা জানার জন্য অবশ্যই এক্সামের কোনো বিকল্প নাই। এবং যখন তুমি পুরো একটা এক্সাম দিবা, তখনই তুমি বুঝতে পারবা আসলে হাউ মাচ ইউ হ্যাভ ইমপ্রুভড। সো এই পেপার ফাইনাল এক্সামটা তোমার ইমপ্রুভমেন্টও বলে দিবে। এরপর আসো, প্রিন্টেড প্যারালাল টেক্সট 4টা। আমরা অবশ্যই যখন পড়াই, বিশেষ করে আমি যখন পড়াই, তখন অবশ্যই তোমাদের গ্রামার বই, টেক্সট বই, এর সাথে আমি মাঝে মাঝে বলি যে হচ্ছে হ্যাঁ, প্রিন্টেড প্যারালাল টেক্সট যেটা আছে সেটাও তোমরা সহায়ক বই হিসেবে ব্যবহার করতে পারো, এবং এটা সহায়ক বই হিসেবে খুবই কার্যকরী। সো তুমি প্রিন্টেড প্যারালাল টেক্সটও পাচ্ছ। তারপরে যে সবচেয়ে আকর্ষণীয় যে সেবাটা তুমি পাচ্ছ, সেটা হচ্ছে সার্বক্ষণিক Q&A সেবা। কীরকম তোমার হচ্ছে এটা তোমার কাজে দিবে, খেয়াল করে দেখো। এরকম অনেক সময় হয়, বা আমি যখন স্টুডেন্ট ছিলাম বা আমি যখন পড়াশোনা করি, তখন দেখা যায় আমি কোনো কিছু পড়াশোনা বুঝতেছি না, বা তোমাদের বয়সে থাকাকালীন অনেক সময় বুঝতেছিলাম না। হুট করে এই সমস্যাটা মাথায় আসছে, পরে হয়তো আর মাথায় থাকতেছে না। কিন্তু তোমার এই প্রবলেমটা তুমি আমাদের কোর্সে থাকলে তোমার সেই সমস্যাটা হবে না। তুমি যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারো, এবং এটার জন্য একটা সার্বক্ষণিক টিচার প্যানেল আছে, এক্সপার্ট প্যানেল আছে, যারা তোমার কোয়েশ্চেনের অ্যান্সার দিবে খুব সুন্দরভাবে, সুনিপুণভাবে। তো আমার মনে হয় যে এই ব্যাপারটাই সবচেয়ে বেশি ইউনিক এখানে। উদ্ভাসের অনলাইন ক্লাসের সময়সূচি থাকবে সন্ধ্যা 6টা, ঠিক আছে? দেখো, কোর্সের উল্লেখযোগ্য সেবাসমূহ, তাহলে তুমি এই কোর্সে কী কী পাচ্ছ? HSC বাংলা ইংলিশ বিষয়ের উপর সম্পূর্ণ সিলেবাস পড়ানো হবে। তোমার কমপ্লিট একটা প্রিপারেশনের জন্য আমার মনে হয় এর থেকে ভালো কিছুই আর হতে পারে না। স্মার্ট বোর্ডের মাধ্যমে সপ্তাহে 2 দিন শুক্রবার শনিবার লাইভ ইন্টারেক্টিভ ক্লাস অনুষ্ঠিত হবে। তোমার এখানে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে
প্রতিটি অনলাইন ক্লাসের মাল্টি কালার পিডিএফ ক্লাস নোট প্রদান করা হবে। তোমার এখানে যা পড়ালাম সেই যে মাল্টি কালার যে ক্লাস নোট সেটাও তুমি পেয়ে যাচ্ছ। প্রতিটি অনলাইন ক্লাসের রিপ্লে ভিডিও বোর্ড পরীক্ষা পর্যন্ত শিক্ষার্থীদের কাছে সংরক্ষিত থাকবে, আইডিতে সংরক্ষিত থাকবে। তার মানে তুমি বোর্ড পরীক্ষা পর্যন্ত এই ভিডিওগুলো আমাদের দেখতে পারবা। তোমার যখনই মনে হবে যে না আমি তো ভুলে গেছি আরেকটু দেখে আসি, এইটাও এখানে সম্ভব। তার মানে তুমি সবকিছুই এখানে সম্ভব। এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক কিউএনএ সেবা প্রদান করা হবে। এটা সম্পর্কে তো আমি আগেই বলেছি এবং এটা খুবই ইউনিক একটা বিষয়, কারণ হচ্ছে তুমি সবসময় তোমার প্রবলেম যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় তোমার মনের মধ্যে প্রশ্ন অ্যারাইজ করতে পারে, ওই প্রশ্ন তুমি প্রশ্ন করে রাখলা, তুমি অ্যান্সারগুলো পেয়ে যাবা। প্রতিটি পরীক্ষার অ্যানালিসিস রিপোর্ট ও এসএমএস এর রেজাল্ট প্রদান। তুমি যে তোমার প্রোগ্রেসটা কেমন হচ্ছে সেই প্রোগ্রেসটা তুমি সবসময় এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে কি করতে হবে? ক্লাস শুরু হবে 17ই নভেম্বর। মনে রাখবে ক্লাস শুরু হবে 17ই নভেম্বর 2023 সালে। মানে 2023 সাল মানে এই সালে, যাই হোক 17ই নভেম্বর থেকে শুরু হবে আমাদের ক্লাস। সো বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাস উন্মেষের যে কোনো শাখায়। তুমি যদি অফলাইনে যোগাযোগ করতে চাও অবশ্যই করতে পারবে, যে কোনো শাখায় চলে যাবে, বলবে যে ভাই আমি ভর্তি হতে চাই, এইভাবে করে তুমি ভর্তি হয়ে যাবে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি ভিজিট করতে পারো www.udvash.com এ। এখানেও তুমি ভিজিট করতে পারো, ভিজিট করে তুমি ভর্তি হয়ে যেতে পারো। কিভাবে ভর্তি হবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সো এইটা হচ্ছে তোমার ক্রোম, এটা তুমি কি করবে, তুমি www.udvash.com দিবে। এই যে চলে আসলো udvash.com, তাহলে আমি দিয়ে দিই udvash.com এ। সো চলো চলে যাই udvash.com এ। এই যে চলে আসছে আমাদের যে মেইন পেজটা, চলে আসছে udvash.com এ। তাও এখানের মধ্যে আমাদেরকে এখন দেখতে হবে যে প্রোগ্রাম সমূহতে দিতে হবে। খেয়াল করে দেখো, আমাদের এখন প্রোগ্রাম সমূহতে দিতে হবে। আমরা প্রোগ্রাম সমূহতে দিলাম, দেওয়ার পরে তুমি দেখবা যে কি কি প্রোগ্রাম এখন চলমান আছে। খেয়াল করে দেখো, আসো এখানে তোমার উপযোগী প্রোগ্রাম হচ্ছে বা আমরা যেই প্রোগ্রামে পড়াবো সেই প্রোগ্রামটা হচ্ছে কি, দেখো এখানে একটা দেওয়া আছে HSC 2025 পরীক্ষার্থীদের জন্য HSC বাংলা ইংলিশ ফুল কোর্স ফুল সিলেবাস অনলাইন, এটা একটা আছে। আরেকটা খেয়াল করে দেখো, নিচে একটা আছে, সেটা হচ্ছে HSC বাংলা ইংলিশ ফুল কোর্স 2023 অনলাইন। মনে রাখবা তোমরা কোনো 2023-এর পরীক্ষার্থী না, তোমরা হচ্ছে 2025-এর পরীক্ষার্থী। সো এইখানে কেউ ভুলেও ঢুকবা। তুমি কোথায় ঢুকবা? তুমি ঢুকবা হচ্ছে এইটাতে। দেখো HSC 2025 পরীক্ষার্থীদের জন্য HSC বাংলা ইংলিশ ফুল কোর্স। তাহলে এখানে ঢোকার পরে তুমি এনরোল নাও বলতে এখানে ভর্তি হওয়ার জন্য এনরোল করতে পারবা। হ্যাঁ ঠিক আছে, এটা ভর্তি হওয়ার জন্য এনরোল নাও করে দিবা। কিন্তু তুমি যদি মনে করো যে হচ্ছে হ্যাঁ আমি তো ভর্তি হব, এর আগে আমি একটু ডিটেলসটা দেখে আসবো, সেটাও পসিবল। চলো দেখেন আনি তোমাদেরকে একটু। এই যে দেখো ডিটেলস চলে আসছে এখানে, আমাদের ফুল কোর্সের ডিটেলস। তাহলে আমরা একটু নিচে যাব। এই যে এনরোল করতে পারবা এখানে তুমি ভর্তির জন্য। এছাড়া তুমি একটু নিচে দেখো, নিচে যাই, এই যে দেখো ডাউনলোড রুটিন। তাহলে এই যে ডাউনলোড রুটিন চলে আসছে, আমরা এখানে ঢুকবো। ঢুকার পরে হচ্ছে মূল কোর্সের সিলেবাসটা আমরা একটু দেখবো, যদি সেটাও করতে চাই করতে পারবো। এই যে দেখো আমার ইংলিশের অনেকগুলা লেকচার চলে আসছে। আমি এখানে ইংলিশের বাংলারও দেখতে পারবো, এই যে বাংলা সবগুলা দেওয়া আছে এখানে। এখানে বাংলার সবগুলা টপিক দেওয়া আছে, এখানে অনলাইন ক্লাসের বিবরণী দেওয়া আছে। তারপরে হচ্ছে তোমার ইংলিশে চলে যাই, যেটা আমরা ইংলিশ ক্লাস নিব। এই যে দেখো ইংলিশ 1 লেকচার 1, এখানের মধ্যে সব দেওয়া আছে, কোনটা কোনটা পড়ানো হবে, কোনটা কোনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ HSC-তে, সেগুলো সবগুলো দেওয়া আছে। তো আশা করি তোমাদের এই ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা। আশা করি তোমরা খুব দ্রুতই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটি এতটুকু পর্যন্তই রইল। তোমরা আশা করি সবগুলো বুঝতে পেরেছো। ইভেন আমরা গ্রামার কিভাবে পড়াবো, আমরা কিছুদিন আমরা হয়তো এরপরে দেখবে একটা ইংলিশ ফার্স্ট পেপারের টপিক নিয়ে আলোচনা করে ফেলবো। তো এই যে কিভাবে আমাদের পড়ানোর সিস্টেমটা থাকবে বা কিভাবে কি ঘটনা ঘটবে এবং কিভাবে ভর্তি হওয়া যাবে, সবগুলো নিয়ে আমার মনে হয় তোমাদের একটা ফেয়ার আইডিয়া হয়ে গেছে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।